মাধ্যমিক 2026 পরীক্ষার এবিটিএ টেস্ট পেপারের পেজ নাম্বার 18 যেটা রয়েছে, তো সেই পেজের 4 দাগের প্রশ্নগুলো আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এর আগে একটা ভিডিও ছিল যেটাতে আমরা এই পেজের 1 দাগ, 2 দাগ ও 3 দাগের প্রশ্নগুলো সলভ করেছি। এই ভিডিওটাতে দেখব 4 দাগের যে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো আছে, মানে যেগুলো 2 নম্বরের প্রশ্ন, সেই প্রশ্নের উত্তরগুলো কিভাবে করা যায়। দেখো, প্রথম প্রশ্ন কি আছে, চক্রবৃদ্ধি সুদ চ্যাপ্টারের প্রশ্ন। এটা বলা আছে যে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে। তো দেখো, আসল দেওয়া আছে 400 টাকা, পি সমান বলা আছে 400 টাকা, আর সময় কত বলা আছে 2 বছর, সময় বা এন বলা রয়েছে 2 বছর। তো বলেছে 2 বছরে সুদে আসলে সেটা কত হয় 441 টাকা, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি যেটাকে আমরা এ দিয়ে লেখা হয় সেটা হচ্ছে 441 টাকা। তো এখানে কিসের মান বের করতে হবে না, সুদের হার আর এর মান নির্ণয় করতে হবে। তো আমরা সমূল চক্রবৃদ্ধি নির্ণয় করার যে সূত্রটা জানি যে এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে দেখো, মান যদি বসাই, এ বলতে 441 সমান পি বলতে হবে 400 ইন্টু 1 প্লাস আর এর মান যেহেতু নির্ণয় করতে হবে, আর যেমন আছে থাকবে, টু দি পাওয়ার এন, এন বলতে বসবে 2। তারপরে যেটা করব দেখো, 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার 2, এটা যেমন আছে রইল, 400টাকে অন্যদিকে পাঠিয়ে দেবো, দিলে সেটা হবে 441 ডিভাইডেড বাই 400। এরপরে কি হবে না, এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটা উঠে গেলে এদিকে রুট চিহ্ন এসে যাবে, বর্গমূল হবে। তো 1 প্লাস আর বাই 100 সমান কত হবে না, 441-এর বর্গমূল 21, আর 100-র বর্গমূল হয়ে যাবে 10, ঠিক আছে, 21/10। তো সেখান থেকে পাবো আর বাই 100 সমান হবে 21/10 মাইনাস 1, অর্থাৎ হবে 11/10। সেখান থেকে দেখো আর এর ভ্যালু যেটা পাবো 11/10 ইন্টু 100টা চলে গেলে গুণ হয়ে যাবে, 100টাকে এদিকে পাঠালে, তো সেটা হবে 10। কোথাও একটা ভুল হচ্ছে আমাদের ক্যালকুলেশনে, সরি, হ্যাঁ, 400-র বর্গমূল 10 নয়, সরি, এটা হবে 20, ঠিক আছে, এটা হবে 20। তাহলে 20, 21/20, 21/20 থেকে 1 বিয়োগ করলে এটা হবে 1/20। তো এই উত্তরটা হবে কত না, 1/20 গুণিত 100, অর্থাৎ কত হবে না 5%। 20 দিয়ে কাটাকাটি করলে আর এর মান হবে 5। তো এখান থেকে বলতে পারবো যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে, 5% হবে এই প্রশ্নের উত্তরটা। পরের দেখো, 4 দাগের 2টা কি বলা আছে, অংশীদারি কারবার চ্যাপ্টারের প্রশ্ন। বলা আছে 3 জন বন্ধুর মূলধনের অনুপাত বলা রয়েছে। তাহলে মূলধনের অনুপাত কত বলা রয়েছে, 3:8:5। বলেছে প্রথম ব্যক্তির লাভ দ্বিতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভ কত। তো দেখো, মূলধনের অনুপাত বলা রয়েছে এবং লাভ সংক্রান্ত কিছু তথ্য দেওয়া আছে। তো যেহেতু অঙ্কে সময় সম্বন্ধে কিছু বলা নেই যে কার টাকা কতদিন জমা ছিল, সুতরাং এখানে আমাদেরকে ধরেই নিতে হবে যে সব ব্যক্তিরই টাকা একই সময়ের জন্যই জমা ছিল, সকলেরই সেম সময়ের জন্য জমা ছিল। অর্থাৎ কি হবে না, এখানে সময়ের যে অনুপাতটা হবে, যেহেতু অঙ্কে সময় সম্বন্ধে কিছু বলা নেই, তো সময়ের অনুপাত আমাদেরকে এটা ধরেই নিতে হবে যে 1:1:1। 1:1:1 মানে কি, যে 3 জনেরই টাকা একই সময়ের জন্যে ব্যবসায় নিয়োজিত ছিল। তাহলে লাভের অনুপাত কি দাঁড়াবে, লাভের অনুপাত দেখো, অংশীদারি কারবার অধ্যায়েতে আমরা জানি যে লাভের অনুপাত কিভাবে বের করতে হয় না, মূলধনের অনুপাত আর সময়ের অনুপাত, এই দুটোকে গুণ করতে হয়।
তাহলে লাভের অনুপাত কত দাঁড়াবে না 3:1। এই যে এখানে দেখো মূলধন 3 আর প্রথম ব্যক্তির সময়ের অনুপাত 1, তাহলে 3:1 হবে 8:1 5:1। একই অনুপাত ঘুরে আসবে, সেটাই আসবে 3:8:5। তো মূলধনের অনুপাত আর লাভের অনুপাত একই দাঁড়ালো। কেন একই দাঁড়ালো? কারণ এখানে যেহেতু সময়ের অনুপাত সেম 1:1:1। তো দেওয়া আছে দেখো প্রথম ব্যক্তির লাভ মানে যেটা 3, তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তো আমি প্রথম ব্যক্তির লাভকে ধরে নিলাম। আমি যদি ধরে নিই যে প্রথম ব্যক্তির লাভ 3x টাকা আর তৃতীয় ব্যক্তির লাভ ধরে নিলাম 5x টাকা। তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে দেখো, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে কত কম না 2x পরিমাণ কম। এখানে দেখা যাচ্ছে প্রথম ব্যক্তির লাভ 3x, তৃতীয় ব্যক্তির লাভ 5x। তো প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির থেকে 2x পরিমাণ কম। প্রশ্নানুসারে 2x এর মান কত বলা আছে 60। তো এখান থেকে আমি পাবো x এর মান 30। বলেছে ব্যবসায় মোট লাভ কত। তো ব্যবসায় মোট লাভ দেখো, মোট লাভ হচ্ছে 3 জনের লাভকে যোগ করতে হবে। মোট লাভ তাহলে কত দাঁড়াচ্ছে না প্রথম ব্যক্তির 3x, দ্বিতীয় ব্যক্তির 8x আর 3 নম্বর ব্যক্তির হচ্ছে 5x টাকা। তাহলে মোট কত হচ্ছে 8×3 11, 11×5 16x টাকা। এরপরে কি করতে হবে, x এর মান বসাতে হবে 30। তাহলে x এর মান বসালাম 30, তাহলে হচ্ছে 480 টাকা। এটা হবে ব্যবসায় মোট লাভ। তো উত্তর হবে 480। নেক্সট দেখো কি প্রশ্ন রয়েছে, 4-এর দাগের 3 দ্বিঘাত সমীকরণের প্রশ্ন। কি বলা রয়েছে, একটা সমীকরণ দেওয়া আছে কি যে x² - x সমান k × 2x - 1। তো আগে কি করব, আমরা এই দ্বিঘাত সমীকরণটাকে সাধারণ ফর্মে আনবো, অর্থাৎ সবগুলোকে বাম দিকে আনবো, ডান দিকে 0 নিয়ে আসবো। তো x² - x সমান কত হচ্ছে না 2kx - k। সব সংখ্যাগুলোকে বাম দিকে নিয়ে আসলে কি দাঁড়াবে, x² - x - 2kx + k সমান 0। আরও যদি সরল করি কি দাঁড়াবে, x² মাইনাস, দেখো এখান থেকে x কমন চলে যাবে, x কমন গেলে প্রথমটায় থাকবে 1 আর ভেতরে পরে থাকবে +2k × x যুক্ত k সমান 0। তো এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণটাকে সরল করলে এই আকারে দাঁড়াবে। বলেছে এই দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি 0 হলে k এর মান নির্ণয় করতে হবে। বীজদ্বয়ের সমষ্টি 0 বলা আছে। তো আমরা জানি যে ax² + bx + c সমান 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ যদি আলফা বিটা হয় তাহলে তাদের সমষ্টির সূত্র কি -b/a। এখানেও বীজদ্বয়ের সমষ্টি বলেছে। তো কি নিয়মটা, সূত্রটা লিখেও দিচ্ছি এখানে, ax² + bx + c সমান 0। কোনো একটা যদি দ্বিঘাত সমীকরণ দেওয়া থাকে, তার দুটো বীজ, একটা বীজ আলফা আর একটা বীজ বিটা। তো রুল কি আছে আমরা জানি যে আলফা প্লাস বিটা অর্থাৎ বীজদ্বয়ের সমষ্টি নির্ণয় করার সূত্র হচ্ছে -b/a। তো এখানে তাহলে প্রশ্নানুসারে কি বলা আছে না বীজদ্বয়ের সমষ্টি 0। এখানে দেখো, এখানে b বলতে কত, এই পুরোটা -1 + 2k, এই পুরোটা হচ্ছে b। আর c বলতে কত, c বলতে হচ্ছে k। a বলতে কত না, a বলতে 1। তাহলে এই ফর্মুলাটা লাগাবো -b/a, তাহলে মাইনাস দিলাম, b এর মান বসাবো, b এর মান হচ্ছে -1 + 2k, এটা b এর মান ডিভাইডেড বাই a বলতে হচ্ছে 1 সমান কত 0 হবে। প্রশ্নে বলা আছে, দেখো প্রশ্নে বলা আছে 0 হবে, যে বীজদ্বয়ের সমষ্টি 0। তো এটাতে কি হবে না দুটো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 1 + 2k সমান হবে 0। এখান থেকে k এর মান যেটা পাবো, k এর মান পাবো -½ তো -½ হবে উত্তর, k এর মান -½ 4-এর দাগের 3 ছিল এটা। 4-এর দাগের 4-এর প্রশ্ন জ্যামিতি থেকে দেওয়া আছে, বলা আছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের AB হলো ব্যাস। তাহলে ও কেন্দ্রীয় যদি আমরা একটা বৃত্ত অঙ্কন করি, ধরে নিলাম এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, AB হলো ব্যাস, তাহলে ব্যাস AB। এরপরে কি বলা রয়েছে, AB হচ্ছে ব্যাস, আরেকটা কি বলা আছে না ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ যেমন হয়, তাহলে AB এই রকম জায়গায় কোনো একটা জায়গায় ধরো C আছে, আর ধরে নিলাম যে এইখানে রয়েছে D বিন্দু, তাহলে পরপর যোগ করে দিলে এই রকম মোটামুটি দাঁড়াবে ABCD বৃত্তস্থ চতুর্ভুজ।
বলা রয়েছে কি যে এবিসি অ্যাঙ্গেল 65 ডিগ্রি, এবিসি এই যে অ্যাঙ্গেল এটা বলা আছে 65 ডিগ্রি, আর বলা আছে ডিএসি অ্যাঙ্গেল, ডিএসি এই যে কোণটা, এই কোণটার মান বলা রয়েছে 40 ডিগ্রি। তো বলতে হবে বিসিডি কোণের মান কত হবে, বিসিডি এই যে কোণটা, এই কোণটার মান কত হবে নির্ণয় করতে হবে। তো এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমাদেরকে যে নিয়মটা লাগাতে হবে, যে একটা উপপাদ্য আমরা জানি রয়েছে ক্লাস 10-এতে, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক হয়। এই উপপাদ্যটা আমরা জানি, খুব ইম্পর্টেন্ট, বইয়েতে আছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ সম্পূরক হয়। এটার মানে কি, যে কোনো চতুর্ভুজ যদি বৃত্তের মধ্যে থাকে তাহলে তার বিপরীত যে অ্যাঙ্গেলগুলো, যেমন এই কোণের সঙ্গে এই যে দুটো অ্যাঙ্গেল, এইগুলো বিপরীত অ্যাঙ্গেল, এই ডি অ্যাঙ্গেলের সঙ্গে বি, এটা বিপরীত অ্যাঙ্গেল, বিপরীত কোণগুলো কী হয়, সম্পূরক হয়। সম্পূরক মানে কি, যে যোগ করলে হচ্ছে 180 ডিগ্রি উত্তর দাঁড়াবে। অর্থাৎ বিসিডি এই যে অ্যাঙ্গেলটা, ঠিক আছে, বিসিডি কোণ বের করতে বলা আছে, এই কোণটার সঙ্গে তার বিপরীত কোণ কোনটা হবে, এই যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে, মানে কোনটা ডিএ, আচ্ছা এখানে ভুল লেখা আছে, ডিএসি হচ্ছে 40 ডিগ্রি, আচ্ছা ভুল লেখা আছে, ছবিটা একটু আবার একবার নতুন করে করতে হবে। দেখো ছবিটা নতুন করে করছি আর একবার। কেন্দ্র হচ্ছে ও, আর এটা হলো এ বি ব্যাস, এখানে দিলাম সি বিন্দু, আর এই রকম জায়গায় একটা দিলাম ডি বিন্দু। তাহলে এ বি সি ডি হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজ, এইরকম দাঁড়াবে। দেখো কি বলা আছে না, এ বি সি অ্যাঙ্গেল, এ বি সি এই যে কোণটা, এটা বলা রয়েছে 65 ডিগ্রি। আচ্ছা, এরপরে বলা আছে ডিএসি, আচ্ছা এই অ্যাঙ্গেলটা বলা আছে, ডিএবি লেখা হয়ে গিয়েছিল আগের বারে ভুল করে, ওটা হবে ডিএসি। তো ডিএসি এই অ্যাঙ্গেলটা বলা আছে 40 ডিগ্রি। তাহলে বলতে হবে আমাদেরকে যে বিসিডি এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে, এইটার মান বলতে হবে, এই যে অ্যাঙ্গেলটা যেটা ডবল দিলাম, তো এই অ্যাঙ্গেলটা বলতে হবে। দেখো কিভাবে নির্ণয় করবো এই অ্যাঙ্গেলটা, না যেহেতু বি অ্যাঙ্গেল 65 ডিগ্রি, আমি শর্ট ফর্মে শুধু লিখছি বি অ্যাঙ্গেল, বি অ্যাঙ্গেল বলতে কোনটা বোঝাচ্ছে, এ বি সি এই পুরো অ্যাঙ্গেলটা, ঠিক আছে, সেটাকে শুধু আমি লিখছি বি বলে। তো বি অ্যাঙ্গেল যেহেতু 65 ডিগ্রি, তাহলে এখান থেকে আমি বলতে পারি ঠিক বি এর অপোজিটে যে অ্যাঙ্গেলটা আছে, মানে এই যে অ্যাঙ্গেলটা ডি, তো ডি অ্যাঙ্গেল কত হবে না, 180 ডিগ্রি থেকে 65 ডিগ্রি বাদ হবে, কারণ বিপরীত কোণ যেহেতু যোগ করলে সম্পূরক হয়, মানে 180 হয়, তাহলে একজন 65 মানে আরেকজন হবে 180 মাইনাস 65, তো বিয়োগ করলে হচ্ছে 5 7 7 115 ডিগ্রি। তাহলে এই অ্যাঙ্গেলটা কত দাঁড়ালো, উপরের যে ডি অ্যাঙ্গেলটা 115 ডিগ্রি, ঠিক। তো যেহেতু দেখো ডি অ্যাঙ্গেল 115 বেরিয়েছে, ঠিক আছে, তো ডি অ্যাঙ্গেল 115 বেরিয়েছে, এখান থেকে দেখো এবার উপরের যে ত্রিভুজটা, এই ত্রিভুজটাকে আমি ধরছি, উপরের এই ত্রিভুজটা, ঠিক আছে, এই ত্রিভুজটাতে একটা অ্যাঙ্গেল আমি পেয়েছি 115 ডিগ্রি ডি, এই যে অ্যাঙ্গেলটা বলাই আছে প্রশ্নে 40 ডিগ্রি, দেখো কত ডিগ্রি হচ্ছে এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে মোট, তাহলে 5 আর হচ্ছে 5 155 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে পরে রইল কত, গোটাটা এই যে ত্রিভুজটা যদি ধরি, আমি কোন ত্রিভুজটা ধরছি, এ ডি সি ত্রিভুজ, এই যে অ্যাঙ্গেলটা এই পুরো ত্রিভুজটাতে 155 ডিগ্রি হয়ে গেছে, তাহলে বাকি যে কোনটা পড়ে রইল, এই যে ছোটো যে অ্যাঙ্গেলটা, মানে এই যে এতটা যে অ্যাঙ্গেলটা, মানে ডি সি এ অ্যাঙ্গেল বা এসিডি যদি অ্যাঙ্গেল বলি আমি, তো এসিডি অ্যাঙ্গেল কত হচ্ছে না, এসিডি অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি, যেহেতু ত্রিভুজে মোট কোণ 180 ডিগ্রি হয়, তার থেকে 155 ডিগ্রি বাদ দিলে ওটা থাকছে 5 6 2 25 ডিগ্রি হচ্ছে উপরের এই ছোট্ট পোর্শনটা। এবার আমাকে বলতে হবে এ কোন মানটা বলেছে, দেখো বিসিডি, বিসিডি মানে এই উপরের পুরোটা চাই, পুরোটার মধ্যে শুধু উপরের অংশটা আমি পেয়েছি কত না, উপরের অংশটা 25 ডিগ্রি, নিচেরটা দেখো কিভাবে বের করব, শুধু নিচেরটা মানে এ সি বি এইটুকুটা দেখো বের করার কোনো দরকার নেই, এটা একটা উপপাদ্য রয়েছে যে অর্ধবৃত্তস্থ কোণ যদি হয়, ধরো কোনো একটা বৃত্ত রয়েছে, এটা হচ্ছে তার ব্যাস, তো অর্ধবৃত্তস্থ কোণ সবসময় হয় সমকোণ, 90 ডিগ্রি হয়। কেন এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা তো ব্যাস বলাই আছে, তাহলে এই যে এসিডি হচ্ছে কত ডিগ্রি হবে, এ সি ডি নয় সরি এসিবি, তো এসিবি কত ডিগ্রি হবে না 90 ডিগ্রি হবে, এটা উপপাদ্য অনুযায়ী 90 ডিগ্রি। অর্থাৎ এবার বলতে পারবো যে বিসিডি এই পুরো অ্যাঙ্গেলটা কত হবে
না 25 ডিগ্রি উপরে পেলাম আর নিচে পেলাম 90 ডিগ্রি, অর্থাৎ কত হচ্ছে না 5 9 2 11 115 ডিগ্রি, এটার হচ্ছে ফাইনাল অ্যান্সার। বোঝা গেল? দেখো 4-এর দাগের 4 ছিল, এটা ভালো অঙ্ক ছিল। এরপর 4-এর দাগের 5-এরটা করণী চ্যাপ্টার থেকে দিয়েছে যে √5 প্লাস √3 আর একটা সংখ্যা দেওয়া আছে কি √6 প্লাস হচ্ছে √2, এই দুজনের মধ্যে কে বড় কে ছোট বলতে হবে। তো এক্ষেত্রে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হয়, আমাদেরকে দুটোর স্কোয়ার বের করতে হয়। √5 প্লাস √3 হোল স্কোয়ার, এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় যদি আমরা অ্যাপ্লাই করি, তো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্রে সাজাতে হবে। তাহলে এটা হবে 5 যুক্ত 2√15 যুক্ত রুট উঠে যাবে তো 3, তাহলে এখান থেকে পাবো 8 প্লাস 2√15, এটা একটা মান পেলাম। একইভাবে দ্বিতীয়টারও স্কোয়ার যদি করি, তো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তো এখান থেকে পাচ্ছি 6 যুক্ত 2√12 হবে এটা, আর এটাতেও হচ্ছে থাকবে 2, তো এটা যোগ করলে হচ্ছে 8 যুক্ত 2√12। তো এখান থেকে দেখো যদি আমি এই দুটোকে তুলনা করি, 8 প্লাস 2√15 আর একটা পেলাম 8 প্লাস 2√12, তো এক্ষেত্রে দেখা যাচ্ছে কোনটা বড়। এখানেও দুটো সেম 8 প্লাস চিহ্ন আছে, এটাতে 2 এটাতেও 2, এখানে আছে √15 এখানে আছে √12, তো দেখা যাচ্ছে এই যে মানটা এটা বড়। তো সেক্ষেত্রে আমি দেখো এই যে নিয়মটা এখানে লিখেছি একটা রুল, এই রুলটা আমরা কাজে লাগাবো কি, যে যদি আমরা দেখি এ স্কোয়ার প্লাস বি, এ স্কোয়ার এবং বি স্কোয়ার মানে দুটো নাম্বারের স্কোয়ারের মধ্যে যদি দেখি এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার হয়ে আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি এ গ্রেটার দ্যান বি, কিন্তু সেটা তখনই বলতে পারি যদি এ আর বি দুজনে পজিটিভ হয়, ধনাত্মক সংখ্যা হলে তবেই বলতে পারি। অর্থাৎ কি, যে এ স্কোয়ার গ্রেটার দ্যান বি স্কোয়ার লেখা থাকলে সেখান থেকে আমরা এই কনক্লুশনে আসতে পারি যে এ গ্রেটার দ্যান বি কখন আসতে পারি, যদি এ এবং বি দুজনেই যদি ধনাত্মক সংখ্যা হয় তবেই। দেখো এখানে এ আর বি বলতে এই যে দুটো সংখ্যা √5 প্লাস √3 আর একজন √6 প্লাস √2, এরা দুজনেই পজিটিভ নাম্বার। তো সেক্ষেত্রে আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো যে যেখানে স্কোয়ার বড় হবে সেটাই বড় সংখ্যা। তো এইটা যেহেতু স্কোয়ারে বড়, তাহলে বড় সংখ্যা হবে √5 প্লাস √3, এটা বড় হবে, আর ছোট সংখ্যাটা হবে √6 প্লাস √2। বলেছে কোনটি বড়, তাহলে উত্তর হবে √5 প্লাস √3 বড় সংখ্যা। নেক্সট হচ্ছে যে কোনো কি বলা আছে, যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন সমান ও তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো। আয়তন সমান বলা আছে, তো ধরে নাও যে প্রথম যে চোঙটা রয়েছে, প্রথম লম্ববৃত্তাকার চোঙ যেটা রয়েছে, তো সেটার আমি ধরে নিলাম, দেখো লম্ববৃত্তাকার চোঙের আয়তনের সূত্র নিচে লেখা আছে এই যে πr²h। তো প্রথমটার আমি ধরে নিলাম ব্যাসার্ধ r1 আর উচ্চতা হচ্ছে h1। দ্বিতীয় যে লম্ববৃত্তাকার চোঙটি রয়েছে, দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে এগুলো অ্যাকচুয়ালি পরীক্ষার খাতায় লিখেই করতে হবে, ভালো করে গুছিয়ে, যেটা আমি বলছি সেটা লিখে করতে হবে, আমি লিখছি না, মানে শর্টে করছি, তো পরীক্ষার খাতায় এগুলো লিখে করতে হবে। তো দ্বিতীয় লম্ববৃত্তাকার চোঙের আমি ভূমির ব্যাসার্ধ ধরে নিলাম r2 আর উচ্চতা হচ্ছে ধরে নিলাম h2। তো প্রশ্নে কি বলা আছে যে এদের আয়তন সমান এবং এদের উচ্চতার অনুপাত 1:2। তো উচ্চতার অনুপাত 1:2 মানে h1 h2 h2, উচ্চতার অনুপাত দেখো একজনের উচ্চতা h1 একজনের h2, তো এদের অনুপাত কত বলা আছে 1:2। এখান থেকে কি বলতে পারি না h1/h2 সমান কত হবে 1/2। এইটা পরে কাজে লাগবে যখন আমরা ক্যালকুলেশন করব। কি বলা আছে দেখো এদের আয়তন সমান, এবার আমরা এই জিনিসটাকে কাজে লাগাবো যে আয়তন সমান যেহেতু বলেছে, তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি, প্রথমটার আয়তন কত πr1² h1 আর দ্বিতীয়টার আয়তন πr2² h2। তাহলে প্রশ্নানুসারে এই দুটোকে করে দিলাম সমান, দুদিক থেকে পাই উঠে যাবে। বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো, মানে আমাদের নির্ণয় করতে হবে r1² / r2²। একদিকে করে নিলাম, তো থাকবে কত h2 আর তার নিচে হবে h1। তো h2/h1 কত হবে, দেখো h1/h2 তার উল্টো আছে, তো এটা কত হয়ে যাবে 1:2টাও উল্টে যাবে 2/1। তো
R1/R2, কারণ এগুলো স্কোয়ার আছে, স্কোয়ার তুলে দিতে হবে। স্কোয়ার তুলে দিলে হচ্ছে 2-এর বর্গমূল হবে √2 আর 1-এর বর্গমূল তো 1 হয়। তো ব্যাসার্ধের অনুপাত, অতএব আমরা লিখতে পারি কি যে ব্যাসার্ধের অনুপাত হচ্ছে √2:1, এটা হবে অ্যান্সার। নেক্সট দেখো 4-এর দাগের 7-এরটা। চারের দাগে ত্রিকোণমিতির অঙ্ক দেওয়া আছে। tan θ প্লাস cot θ সমান বলা রয়েছে 2, তাহলে বলতে হবে tan স্কোয়ার θ প্লাস cot ⁷ θ মান নির্ণয় করো। তো দেখো এখানে এগুলো সহজ অঙ্ক। তো tan θ, cot θ কে আমি লিখতে পারি 1/tan θ, কারণ cot তো tan এর উল্টো হয়, সমান হচ্ছে 2। এরপরে যেটা করতে হবে লসাগু করে দিতে হবে। tan θ হবে লসাগু, এখানটায় বসবে tan স্কোয়ার θ প্লাস 1 সমান হচ্ছে 2। এরপরে কোনাকুনি গুণ করব, বজ্র গুণন করে দেব। tan স্কোয়ার θ প্লাস 1 সমান 2 tan θ। তারপরে বাম দিকে আনবো, 2 tan θটাকে এদিকে আনবো। tan স্কোয়ার θ মাইনাস 2 tan θ প্লাস 1 সমান হবে 0। এটাকে আমি লিখতে পারি দেখো tan θ মাইনাস 1-এর হোল স্কোয়ার সমান 0। এখান থেকে কি পাবো, tan θ মাইনাস 1 সমানও কত হচ্ছে 0, সেখান থেকে পাবো tan θর ভ্যালু কত 1। তো tan θর ভ্যালু যদি 1 পাই, এখান থেকে আমি বলতে পারি অতএব cot θও কত হবে 1 হবে, কেননা tan 1 হলে cotও 1। তো এবার যেটা মান চেয়েছে নির্ণয় করব, tan স্কোয়ার θ প্লাস cot ⁷ θ সমান কত হবে। tan θর মান দেখা হচ্ছে 1 পেয়েছি, তাহলে 1 স্কোয়ার, cot θর মানও 1, তাহলে 1⁷। তো এটা হবে 1 + 1, তাহলে আনসার একই আসবে, 2 আসবে আনসার। নেক্সট হচ্ছে দেখো এটা সাদৃশ্যতা চ্যাপ্টারের প্রশ্ন দেওয়া আছে। বলা হয়েছে যে ABC একটি ত্রিভুজ আছে। তাহলে ধরো ABC একটা ত্রিভুজ, ABC একটি ত্রিভুজ রয়েছে যার AB ও AC বাহুর ওপরে D এবং E এমন দুটি বিন্দু, AB বাহুর ওপরে একটা বিন্দু রয়েছে D আর AC বাহুর ওপরে একটা বিন্দু রয়েছে E। বলেছে D আর E এমন দুটি বিন্দু যাতে DE সমান্তরাল BC। এই যে সরল রেখাটা যেটা রয়েছে, লাইনটা DE আর BC, এরা দুজন পরস্পর বলা রয়েছে সমান্তরাল। এবং কি বলা রয়েছে, এবং বলা রয়েছে যে AD ডিভাইডেড বাই BD সমান 3/2। AD বলতে এই লাইনটা, আর বলা রয়েছে BD সমান হচ্ছে 3/2 হলে কার মান বের করতে হবে না DE ডিভাইডেড বাই BC। DE মানে এই যে দুটো লাইন DE আর BC, এদের অনুপাত কত হবে নির্ণয় করতে হবে। তো আমরা দেখো এখান থেকে বলতে পারি, দেখো ছবি থেকে কি বলতে পারি না, বড় যে ত্রিভুজটা রয়েছে ABC আর উপরের যে ছোট ত্রিভুজটা রয়েছে ADE, এরা দুটো কি ধরনের ত্রিভুজ, পরস্পর সদৃশ্য ত্রিভুজ। পরস্পর সদৃশ্য এরা কেন হবে পরস্পর সদৃশ্য, কারণ এদের তিনটে কোণই সমান। তিনটে কোণই সমান কেন, তিনটে কোণ সমান, দেখো এই যে অ্যাঙ্গেলটা A, এই অ্যাঙ্গেলটা দুটো ত্রিভুজেই আছে, বড় ত্রিভুজেও আছে, উপরের ছোট ত্রিভুজটাতেও আছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, যেহেতু এই দুটো লাইন অঙ্কে বলা আছে সমান্তরাল, সুতরাং এই যে অ্যাঙ্গেল আর এই যে অ্যাঙ্গেল, এটা দুটো হচ্ছে অনুরূপ কোণ, তাহলে এই দুটো অ্যাঙ্গেল সমান হলো 2 নম্বর পয়েন্ট। একইভাবে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, এই দুটোও হচ্ছে অনুরূপ কোণ, তাহলে তিনটে করে কোণই সমান দুটো ত্রিভুজের। তিনটে কোণ সমান হলে কি বলা হয়, ত্রিভুজদেরকে বলা হয় সদৃশ্য কোণী ত্রিভুজ। আর সদৃশ্য কোণী ত্রিভুজ মানেই সেটা হচ্ছে সদৃশ্য ত্রিভুজ। তো যেহেতু সদৃশ্য ত্রিভুজ, সুতরাং আমরা বলতে পারি দেখো যে অনুরূপ বাহু যেগুলো রয়েছে তাদের অনুপাত সমান হবে। অনুরূপ বাহুর অনুপাত সমান হবে মানে ছোট ত্রিভুজ থেকে ধরো আমি নিলাম AD, ছোট ত্রিভুজ থেকে AD কে নিলাম, আর বড় ত্রিভুজটা থেকে নিলাম কাকে, BD, যেমনটা প্রশ্নে ওখানে দেওয়া আছে BD। সমানই বলতে পারি ছোট ত্রিভুজ থেকে ধরো নিলাম DE,
বড় ত্রিভুজ থেকে কাকে নেব, বিসি, এই দুটো সমান হবে। আর অঙ্কে তো এটার মান বলাই রয়েছে 3/2, তাহলে এই ভ্যালুটাও কত হবে, 3/2ই হবে। ঠিক আছে, কারণ অনুরূপ বাহু তাদের অনুপাত সমান হবে, যেহেতু ত্রিভুজ দুটো পরস্পর সদৃশ্য। এটা ছিল 4-এর দাগের 8, দেন 4-এর দাগের 9 ঘনক চ্যাপ্টারের অঙ্ক, অর্থাৎ আয়ত ঘন চ্যাপ্টারের অঙ্ক। এটা বলা হচ্ছে যে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে মূল ঘনক ও পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত কত হবে। ঘনকের আয়তনের সূত্র আমরা জানি, তবুও লেখা আছে এখানে বাহু কিউব ঘনকের আয়তনের সূত্র। তো দেখো বলেছে একটি ঘনকের প্রতিটি বাহুকে 50% কমানো হলো, তাহলে আমি ধরে নিলাম যে প্রথমে হচ্ছে বাহুর দৈর্ঘ্য, ধরে নিলাম যে প্রথমে বাহুর দৈর্ঘ্য এ একক, তাহলে অতএব প্রথমে আয়তন কত হবে, বাহু কিউব মানে কত হবে, এ কিউব ঘন একক। এবারে বলেছে যে বাহুকে 50% কমানো হলো, তাহলে বাহুর দৈর্ঘ্য কি করা হলো না, বাহুর দৈর্ঘ্য 50% কমানো হলো। আর 50% কমানো হলো মানে অ্যাকচুয়ালি কি করা হলো, অর্ধেক করে দেওয়া হলো। তাহলে এখন বাহুর দৈর্ঘ্য কত হবে, এখন বাহুর দৈর্ঘ্য দেখো ছিল এ, তাকে কমানো হয়েছে 50%, মানে এ থেকে বাদ যাবে 50%, এ মাইনাস 50-এর 100, অর্থাৎ এটা হবে এ মাইনাস a/2, অর্থাৎ a/2 হবে। তাহলে এখন আয়তন কত হবে, এখন আয়তন হবে একই ফর্মুলা, বাহু কিউব a/2 এর হোল কিউব, অর্থাৎ কত হচ্ছে না a³/8 ঘন একক। এবার যেটা বলেছে যে মূল ঘনক আর পরিবর্তিত ঘনকের আয়তনের অনুপাত, তো মূল ঘনকের আয়তন কত ছিল a³, আর পরিবর্তিত ঘনকের আয়তন হচ্ছে a³/8, এদের অনুপাত, তো a³ কেটে যাবে, 1:1/8, অর্থাৎ অ্যান্সার হবে কত, 8:1 হলো, উত্তর হবে 8:1। দেখো ত্রিকোণমিতির অঙ্ক পূরক কোণ চ্যাপ্টারের বলা আছে কি যে সাইন 2x - 30 ডিগ্রি সমান কস 2y + 30 ডিগ্রি হলে tan x + y এর মান নির্ণয় করো। তো এই ক্ষেত্রে দেখো এই অঙ্কটাকে সমাধান করার জন্য আমাদেরকে কি করতে হবে, যে দুদিকে একই সেম ত্রিকোণমিতিক অনুপাত আনতে হবে, হয় দুদিকেই সাইন দরকার, নাহলে দুদিকেই কস দরকার, এবং সেই চেঞ্জ করার জন্য আমরা এই নিয়মগুলোকে কাজে লাগাবো, যেটা লেখা আছে নিচে। এগুলো আমরা জানি, এই নিয়ম পূরক কোণ চ্যাপ্টারেতে থাকে কি না, সাইন 90 ডিগ্রি - থিটা সমান কস থিটা, এবং কস 90 ডিগ্রি - থিটা সমান হচ্ছে সাইন থিটা। যদি আমি চাই যে দুদিকেই সাইন রাখতে, তাহলে এই দিকের যে সাইন থিটাটা রয়েছে এটা যেমন আছে থাকলো, এইখানের কস থিটাকে আমি যদি সাইনে আনতে চাই, তাহলে এই ফর্মুলাটা লাগাবো, যে কসের জায়গায় আমি লিখবো কি সাইন 90 ডিগ্রি - থিটা, তাহলে সাইন 90 ডিগ্রি - থিটা, থিটা বলতে কত 2y + 30 ডিগ্রি। এবার দুদিক থেকে সাইন উঠে যাবে, উঠে গেলে প্রথমে থাকবে 2x - 30 ডিগ্রি সমান এদিকে থাকবে 90 ডিগ্রি মাইনাস, ব্র্যাকেট তুলে দিচ্ছি, ব্র্যাকেট তুলে দিলে হবে 2y - 30 ডিগ্রি। তো এটা হচ্ছে 2x - 30 ডিগ্রি সমান এটা হবে 90 - 30 মানে 60 ডিগ্রি মাইনাস 2y। তো x + y চেয়েছে, তাহলে x আর y-কে একদিকে আনছি, 2y-কে বাম দিকে নিয়ে এলে হয়ে যাবে +2y সমান হচ্ছে 60 ডিগ্রি, আর 30 ডিগ্রি গেলে প্লাস হবে, তো হচ্ছে কত 90 ডিগ্রি। তাহলে 2 কমন চলে যাবে, x + y এর মান কত হবে 90 ডিগ্রি বাই 2 সমান 45 ডিগ্রি। কিসের মান চেয়েছে, tan x + y, তাহলে tan x + y এর মান কত হচ্ছে না tan 45 ডিগ্রি, tan 45 ডিগ্রি, অর্থাৎ অ্যান্সার হচ্ছে কত 1 হবে। এটা ছিল 10-এর দাগেরটা। আর দুটো প্রশ্ন আছে, বলা রয়েছে যে একটি বৃত্তের ব্যাস AB, জ্যামিতি থেকে প্রশ্ন দিয়েছে, একটি বৃত্তের ব্যাস বলা রয়েছে AB, তো AB হলো ব্যাস, P বৃত্তের ওপর যে কোনো বিন্দু, যে কোনো একটা বিন্দু নিলাম P, এটা হতো P,
বলা রয়েছে PAB এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত বলা আছে 30 ডিগ্রি হলে PBA অ্যাঙ্গেলের মান কত হবে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত হবে জানতে চেয়েছে। তো দেখো এটা সহজ প্রশ্ন, আমরা একটু আগেই করলাম যে অর্ধবৃত্তস্থ কোণ সব সময় কত হয় না এক সমকোণ হয় 90 ডিগ্রি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা আছে এটা তো 90 ডিগ্রি সব সময়। তাহলে আমরা কি জানি যে APB কত ডিগ্রি 90 ডিগ্রি বলা রয়েছে। আচ্ছা PAB অ্যাঙ্গেলটা বলা রয়েছে কত না 30 ডিগ্রি, তাহলে গোটা ত্রিভুজে কত হয় 180, তাহলে এই দুটো বাদ চলে যাবে, মানে PBA অ্যাঙ্গেল যেটা হবে সেটা কি হবে না 180 ডিগ্রি থেকে এই দুটোকে বাদ, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তো 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ উত্তর হবে যে এখানে 60 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটার মান কত দাঁড়াবে 60 ডিগ্রি হবে এই প্রশ্নের উত্তর। লাস্ট প্রশ্ন 4 দাগের, এটা হচ্ছে ভুল দাগ দেওয়া আছে, আগেরটাও ছিল XI, এটা XI হবে না, এটা হবে 4 দাগের এটা XII, ঠিক আছে, এটা ভুল লেখা রয়েছে। তো বলা রয়েছে যে একটি রাশিবিজ্ঞান চ্যাপ্টারের এটা প্রশ্ন, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1, তো গড় বলে দেওয়া আছে 8.1, সামেসাম FI XI বলা রয়েছে এবং সামেসাম FIও বলা রয়েছে, তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। তো আমরা জানি যে গড় নির্ণয় করার সূত্র হচ্ছে সামেসাম FI XI, যেটা প্রত্যক্ষ পদ্ধতি, সেটাতে ফর্মুলা সামেসাম FI XI বাই সামেসাম FI সমান প্রশ্নে বলা আছে 8.1, 8.1কে লিখতে পারি কত 81/10 লিখতে পারি। তো দেখো মান বসাবো, সামেসাম FI XI এর মান বলা রয়েছে 132 প্লাস 5K ডিভাইডেড বাই সামেসাম FI বলা রয়েছে 20 সমান কত 81/10 কোনাকুনি গুণ করছি, তাহলে এটা হবে 1320 প্লাস 50K সমান এটা হবে 1620, কে এর মান নির্ণয় করতে হবে, তাহলে 50K রইল বাঁদিকে, 1620 মাইনাস হবে 1320, তাহলে 50K এইটার মান কত দাঁড়াবে 1620 থেকে 1320 বাদ দিলে হচ্ছে 300, তাহলে কে এর ভ্যালু কত দাঁড়াচ্ছে না 300 ডিভাইডেড বাই 50, তো এখান থেকে কে এর মান পেলাম কত না 6, তাহলে এই প্রশ্নের উত্তর কত হবে 6 হবে। তাহলে এটা ছিল 4 দাগের, 12টা প্রশ্ন থাকে, যে কোনো 10টা করতে হয়। পেজ নাম্বার 18 যেটা টেস্ট পেপারের প্রথম পেজ ছিল, এটা আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তী ভিডিওতে যেটা হচ্ছে এর পরে পেজ থাকবে সেগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ পরপর কমপ্লিট করব।